তারেক রহমান পাকিস্তান, চায়না, টার্কির সাথে সম্পর্ক ডেভেলপ করতে যাচ্ছে, তখন এই যে পুশিনের নাটক শুরু হয়ে গেছে। তুমি রংপুর দখল করবা, আমি শিলিগুড়ি করিডোর কেটে দিব। ভারত আমাদেরকে কোনো ধরনের কোনো বেনিফিট দেয় নাই, ট্রানজিট নিয়েছে কিন্তু তার বিনিময়ে কোনো টাকা দেয় নাই। বাংলাদেশে পুশিন করেছে, হত্যা করেছে, বাংলাদেশের নদীর পানিগুলো বন্ধ করেছে। আমি একাডেমিক ডিসকাশনের মাঝে কিছু পয়েন্ট হয়তো এখানে নিয়ে আসব। যেমন ভারতের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধাটা হচ্ছে অ্যাটিটিউড অফ ইন্ডিয়া। এখন 2010 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায়, আমি সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় একটা সেমিনারে, যেখানে চিফ গেস্ট ছিলেন হচ্ছে ভারতের রাষ্ট্রদূত, আমি তাকে কোশ্চেন করেছিলাম যে স্বাধীনতার পরে প্রায় 70 বছর অতিক্রান্ত হয়েছে, কিন্তু ইন্ডিয়া তার পার্শ্ববর্তী কোনো দেশের সাথে ভালো সম্পর্ক রাখার কোনো ধরনের কোনো চেষ্টা করে নাই। এক্সেপশনাল হচ্ছে মোরারজি দেশাইয়ের 6 মাস আর দেবে গৌড়ার কয়েক মাস। দ্যাট মিনস লেস কংগ্রেস, লেস বিজেপি, এই সময়টাতে শুধুমাত্র আপনারা চেষ্টা করেছেন। তো উনি তার উত্তর অ্যাভয়েড করেছিলেন, যদিও আমার উপরে প্রচন্ড প্রেশার ছিল যে তখন আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতা, এরকম একটা অ্যাগ্রেসিভ কোশ্চেন করার জন্য। তো এখনো আমি বলছি, বটম লাইন ইজ দ্যাট বাংলাদেশ সবচেয়ে বেশি নতজানু পররাষ্ট্র নীতি ছিল গত 15 বছর, যে আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল, যেখানে স্বামী হচ্ছে ভারত এবং অনুগত স্ত্রী হচ্ছে শেখ হাসিনা। সো স্বামীর প্রত্যেকটা আদেশ স্ত্রী পালন করেছেন। সেই নতজানু পররাষ্ট্রনীতি এবং ভারতের কাছে আমরা নমশূদ্র হিসাবে থাকার পরেও কি আমরা কিছু পেয়েছি? আমরা তিস্তা চুক্তি করতে পারি নাই, সীমান্তে হত্যা বন্ধ হয় নাই, ফেলানির লাশ কিন্তু সেই 15 বছরের মধ্যেই। একই সাথে ভারত আমাদেরকে কোনো ধরনের কোনো বেনিফিট দেয় নাই, ট্রানজিট নিয়েছে কিন্তু তার বিনিময়ে কোনো টাকা দেয় নাই। বাংলাদেশে পুশিন করেছে, হত্যা করেছে, বাংলাদেশের নদীর পানিগুলো বন্ধ করেছে। ইভেন সেই ক্ষেত্রে আমাদের এক্সটার্নাল পলিটিক্সে কি সহায়তা করেছে দেখুন। রোহিঙ্গা ইস্যু নিয়ে যখন জাতিসংঘে ভোটাভুটি হয়, ভারত কিন্তু ভোটদানে বিরত থাকছে, ভারত কিন্তু আমাদের পক্ষে ভোট দেয় না। তো এই যে দুর্ভাগ্যজনক একটা পররাষ্ট্রনীতি, পরীক্ষিত শত্রু। আমি আজ থেকে 1 বছর আগে একটা কলাম লিখেছিলাম নয়া দিগন্ততে, যে বাংলাদেশের একমাত্র শত্রু রাষ্ট্র হচ্ছে ভারত। আমাকে একটা উদাহরণ দেন যে বাংলাদেশের পক্ষে কখনো ভারত নিজের দায়িত্ব থেকে এখন বাংলাদেশের উপকার কখনো সমর্থন দিয়েছে? এই কয়েক বছরে সব সময় লেগেই থাকে, সব বাংলাদেশ সবসময় কেন বিজি থাকে, কিভাবে আমরা ভারতের সাথে সম্পর্ক চমৎকার ভাবে রাখতে পারি? সাগর ভাই, আরো দেখেন, ভারতের পক্ষের সরকার, ধরেন শেখ মুজিবুর রহমান, উনি ভারতের পারপাস সার্ভ করেছেন, পাকিস্তানকে 2 ভাগে ভাগ করে দিয়েছে এবং ভারত ওয়াজ সাকসেসফুল। শেখ মুজিবুর রহমানই যখন ওআইসির মেম্বার বাংলাদেশকে করলো, তখন কিন্তু ভারতের শত্রু হয়ে গেল। এবং অনেক অ্যানালিস্ট, অ্যান্থনি ম্যাসকারেনহাস থেকে শুরু করে অনেক অ্যানালিস্টই কিন্তু ইন্ডিয়াকে ইন্ডিকেট করেছেন যে শেখ মুজিব হত্যার সাথে ইন্ডিয়ার একটা সম্পর্ক রয়েছে। শেখ মুজিব বিশ্বস্ত বন্ধু ভারতের, কিন্তু যখন সে ফিদেল কাস্ট্রো, তারপরে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, ওইদিকে মার্শাল টিটো, তাদের সাথে সম্পর্ক করে যখন জোট নিরপেক্ষ আন্দোলনকে উজ্জীবিত করছিল, তখন ভারতের ইন্দিরা গান্ধী কিন্তু সেটা পছন্দ করেন নাই। কাজেই শেখ মুজিবুর রহমান যখন ন্যাশনালিস্ট হইতে গেলেন, তখন কিন্তু ভারতের শত্রু হয়ে গেছেন। আর জিয়াউর রহমান ডে 1 থেকেই শত্রু, কারণ হচ্ছে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে আসলেন, ইসলামকে নিয়ে আসলেন, সো শত্রু। এরশাদ তাদের পারপাস সার্ভ করেছে, এরশাদকে মোটামুটি আনইন্টারাপ্টেড শাসন করতে দিয়েছে। কিন্তু আপনি দেখেন খালেদা জিয়ার 2টা শাসন আমল, 91 থেকে 96 এবং 2001 থেকে 6, বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টে একসাথে বোমা, যখন খালেদা জিয়া চায়না সফর করছেন। ক্যান ইউ রিমেম্বার যে চায়নাতে খালেদা জিয়া গেলেন, 64 ডিস্ট্রিক্টে একসাথে বোমা হামলা হলো। 2007-08 প্রথমের 1 বছর এবং পরের 1 বছর কিন্তু আলাদা। 7-এর প্রথম 1 বছর তারা যথেষ্ট ভালো পারফর্ম করেছে, কিন্তু পরে যখন জেনারেল মঈনকে থ্রেট দেওয়া হলো যে তুমি কিন্তু হ্যাংড হবা, তখন উনি ভারতের পারপাস সার্ভ করা শুরু করলেন। এরপরে শেখ হাসিনার শাসনামল শুরু হলো কিতে? বিডিআর কিলিং দিয়ে। ইন্ডিয়া প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিডিআর কিলিং করে শেখ হাসিনাকে ফাঁসাই দিছে। ফাঁসাই দেওয়া মানে কি? যে তুমি এখন যদি ভারতের বিপক্ষে যাও, তোমারে হ্যাং করব, এই বিডিআর কিলিং এর দায়ী। সো শেখ হাসিনা 15 বছর তাদের দাসী হিসাবে কাজ করলো। এরপরে ছাত্ররা দাঁড়ালো, আমাদের জনতা আমাদেরকে স্বাধীনতা নিয়ে এসে দিল 2024-এর 5ই আগস্টে। এখন দেখেন ডক্টর ইউনূস আসার পর থেকে কি কি প্রবলেম ক্রিয়েট করলো। প্রথমে তারা ফেনীতে নদীর পানি ছেড়ে দিয়ে বন্যা ক্রিয়েট করলো, যে বাংলাদেশকে
ডুবাই দিবে, ব্যর্থ হলো সেখানে। তার কয়েকদিন পরে আসলো কি হিল ট্র্যাক্স, চিটাগাং হিল ট্র্যাক্সে তারা বিশাল পার্বত্য চট্টগ্রামের সবগুলো ডিস্ট্রিক্টে শুরু করলো হচ্ছে খাগড়াছড়ি থেকে, সেখান থেকে রাঙামাটিতেও উত্তাল করে ফেললো, এবং তার পূর্ণ দায় কিন্তু ইন্ডিয়ার। এর মাঝে যে কাজটা হলো দুর্ভাগ্যজনক হচ্ছে, উনি যেহেতু স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট, আমি বিষয়টা এখানেও নিয়ে আসছি, কেউই আমাদের বন্ধু না, বন্ধু আমার নিজেকেই ক্রিয়েট করতে হবে। এই যে করিডোর, যে কথাটা ছিল ওই সময় মানবিক করিডোর টেকনাফের, এই করিডোরটা যদি বাস্তবায়ন হয়, দেখেন আমেরিকাকে খুশি করতে যে আমি চায়না এবং ইন্ডিয়াকে কিন্তু আমার শত্রু বানাই ফেলবো এই করিডোরটা যদি অ্যাক্টিভেট হয়। সুতরাং এটাও করা যাবে না, এখানেও ব্যালেন্স করতে হবে। আবার ইন্ডিয়া তো বসেই আছে আমাদেরকে কিভাবে ডিস্টার্ব করবে। এরপরে আসলো পুশিন ইস্যু, ডক্টর ইউনূসকে একটার পর একটা প্রবলেম ডিস্টার্ব করতে, 1.5 বছর শাসন আমলে প্রত্যেকদিন কোনো না কোনো বিদ্রোহ, আনসার বিদ্রোহ, ভিক্ষুক বিদ্রোহ, হিজড়া বিদ্রোহ, এই সবগুলোর পিছনে কিন্তু রয়ের ইন্ধন ছিল এবং আওয়ামী লীগের লোকের সাথে জড়িত ছিল। এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের সেই সময় মূল দল বিএনপি চুপ ছিল, এবং বিএনপির এই চুপ থাকাটাই আরো তারা শক্তি বৃদ্ধি করেছে। এরপরে বিএনপি ক্ষমতায় আসার পরে কি হলো দেখেন, প্রথমে তারা ভেবেছিল যে তারেক রহমান 17 বছর পরে দেশে আসছে, সে হয়তো শেখ হাসিনার মতো তাদের পারপাস সার্ভ করবে। কিন্তু যখনই দেখলো যে তারেক রহমান পাকিস্তান, চায়না, টার্কির সাথে সম্পর্ক ডেভেলপ করতে যাচ্ছে, তখনই এই যে পুশিনের নাটক শুরু হয়ে গেছে। তো এই বাংলাদেশের কোন সরকারকে, কোন জাতীয়তাবাদী সরকারকে ইন্ডিয়া স্টেবল থাকতে দিবে না। এবং আমাদের মূল এখন উদ্দেশ্যটা হচ্ছে, এখানে আমাদের ডিফেন্স একটা প্যাক দরকার। সেই প্যাকটা হচ্ছে আমাদের শত্রু আমার বন্ধু। সো যেহেতু ইন্ডিয়ার পেটের মধ্যে বাস করে মালদ্বীপ যদি টিকতে পারে, শ্রীলঙ্কা যদি টিকতে পারে, নেপাল যদি পারে, আমাকে বিশ্বাস করতে হবে, বাংলাদেশ সরকারকে বিশ্বাস করতে হবে আমি ইন্ডিয়ার সাথে সমতার ভিত্তিতে, আমি যুদ্ধ চাই না, আমি এজ এ মিলিটারি লিডার আমি কিন্তু যুদ্ধ করতে চাই না। আমরা চাই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে রক্ষা করতে। যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়া আমাকে অ্যাটাক না করবে আমি কিন্তু অ্যাটাক করতে চাই না। আমি চাই শান্তিতে সহ অবস্থান, ডিফেন্সিভ। আমার স্ট্র্যাটেজি কিন্তু ডিফেন্সিভ, অফেন্সিভ না। আমরা সমস্ত ওয়ারফেয়ার কোর্সগুলোতে আমরা কিন্তু ডিফেন্স স্ট্র্যাটেজি ফলো করি। আমরা কখনোই বলি না যে দিল্লিতে আমরা অ্যাটাক করব, আমরা বলি আমরা কাউন্টার অ্যাটাক করব, আমাদের উপর আক্রমণ করলে আমরা প্রতিহত করব। এখন যে প্রবলেমটা হয়েছে দেখেন, MiG-29 একটা বিমান যেটা 1999 সালে বাংলাদেশে এসেছে, মডার্ন 3rd জেনারেশনের এরোপ্লেন ফাইটার। এরপরের এই যে গত 25 বছর ধরে বাংলাদেশে কিন্তু নতুন কোনো আর্মামেন্টস আসে নাই। অন দ্য কন্ট্রারি দেখেন, ইরান 40 বছর চুপচাপ বসেছিল, তারা কি পরিমাণ এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করেছে এবং মিসাইল। তো এই কাজগুলো আমাদের সরকার পূর্বে করে নাই। ডিফেন্স বাজেট ছিল, আমরা বারবার আমাদের বুদ্ধিজীবীরা কি বলে, আর্মি সব খেয়ে ফেললো। কিন্তু এই ডিফেন্স বাজেটটা শুধু শুধু বেতন ভাতা আর কিছু ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যেটা দরকার ছিল না। এখন একটা 14 তলা বিল্ডিং, আপনি পাকিস্তানে যান, ইন্ডিয়াতে যান, চায়নাতে যান, কোন দেশের আর্মি কিন্তু এই 14 তলা বিল্ডিং এ থাকে না। আর্মিরা থাকে লো হাইটের বিল্ডিং গুলোতে, সেনা সদর গুলো থাকে হচ্ছে নন লাক্সারিয়াস বিল্ডিং, যেটা দূর থেকে দেখা যায় না এবং এটা ভ্যাকেট করা যায়। অনেক দেশে তাঁবুতেও থাকে, ওই যে ইউএন এর হেডকোয়ার্টার গুলো তাঁবুতেও থাকতো। তো এখন আমাদের দেশে এগুলা করেছে কি, আমরা লাক্সারির মধ্যে আর্মিকে ফেলে দেওয়া হয়েছে। আমি বিইং এ ইঞ্জিনিয়ার অফিসার, আমি মনে করি না যে বাংলাদেশ সেনাবাহিনীকে ওই সিটি কর্পোরেশনের আন্ডারে কনস্ট্রাকশনের কাজ দেওয়া উচিত। আমি করেছি, কিন্তু আমি নিজে লজ্জিত হয়েছি যে আমি ড্রেন পরিষ্কারের কাজও করছি এজ এ ইঞ্জিনিয়ার অফিসার। ড্রেনের ভিতরে, মানুষের বস্তির ভিতরে রাস্তা করছি রাতের বেলা, যে হুইচ ইজ নট দ্য জব অফ দ্য আর্মি। তো এই কাজগুলো আমার করে আমাকে ব্যস্ত রাখা হয়েছে। সুতরাং সেনাবাহিনীকে ভাবতে হবে যে আমাকে অপারেশনাল ডিউটি করাটা আমার জন্য জরুরি। তো এখানে এই জিনিসগুলো, একটা হচ্ছে ডিফেন্স প্যাক, যেটা আমার অপশন আছে হচ্ছে পাকিস্তান, চায়না, ইন্ডিয়ার শত্রু, এই দুইটা দেশের সাথে আমার সম্পর্ক বৃদ্ধি করা। আমেরিকার সাথে তো আমার সম্পর্ক ভালো আছেই, ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক তো ভালো আছেই। এখন পুশিনের ব্যাপারে ভাই যেটা বললেন, আজকে যদি সংসদীয় কমিটি সেখানে ভিজিট করে, সর্বদলীয় সংসদীয় কমিটি, তারা যদি একটা স্টেটমেন্ট দেয় এবং পরবর্তীতে তার এগেনস্টে সরকার যদি জাতিসংঘে উত্থাপন করে যে জেনেভা কনভেনশনের ভায়োলেশন হচ্ছে, ইন্ডিয়া বাংলাদেশে পুশিন করছে, যেটা হচ্ছে জেনেভা কনভেনশন, যে কনভেনশন ইন্ডিয়া এবং বাংলাদেশের দুইজনই সিগনেটারি, সেটা তারা ভায়োলেশন করছে। আমি যদি রেফিউজিও হয়ে থাকি, আমার কিন্তু একটা অধিকার আছে। আমি যদি প্রিজনার অফ ওয়ারও হয়ে থাকি, আমার একটা অধিকার আছে। সো ধরে নিলাম তর্কের খাতিরে যে বাংলাদেশের 10 লাখ লোক ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে,
এই 10 লাখ লোককে বাংলাদেশে যদি পাঠাইতে হয়, প্রত্যেকটা লোককে Verify আইনের করতে হবে। আওতায় নিয়ে আসতে হবে, এবং আইনের অধিকার, সুরক্ষা পাওয়ার অধিকার সেই লোকগুলোর আছে, কিন্তু সেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট দিচ্ছে না। এটা ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। এরপরে দেখেন, আমি এবার অফেন্সিভে আসি। যদি আমার ডিপ্লোমেসি ফেল করে, যদি ইন্ডিয়া আমার কথা না শোনে, আই হ্যাভ দ্য ট্রিগার। হুইচ ইজ দ্য ট্রিগার? সেভেন সিস্টার ইজ মাই ফ্রেন্ড। আমি সেভেন সিস্টারকে, ও যদি আমার সন্ত্রাসীকে ইকুইপড করতে পারে, ও যদি হাদিকে এসে বাংলাদেশের ভিতরে এসে কিলিং করতে পারে, আমি কেন সেভেন সিস্টারের ভাইদেরকে সহায়তা করব না? চীন তো ইন্ডিয়ার বর্ডারে আছেই, বাংলাদেশ থেকে শিলিগুড়ি করিডোর মাত্র 22 কিলোমিটার। নেপালের ভাইদের সাথে আমি যোগাযোগ করব। তো এই থ্রেটটাও ইন্ডিয়ার উপরে থাকতে হবে, যে তুমি যদি আমার সাথে, তুমি রংপুর দখল করবা, আমি শিলিগুড়ি করিডোর কেটে দিব। এই ভয়টা তাদেরকে রাখতে হবে। থার্ড হচ্ছে আন্তর্জাতিক ফোরামে বিষয়টা রাখা। আর একটা, যদিও প্রাসঙ্গিক না, কিন্তু আমি জাস্ট একটা বিষয় উল্লেখ না করে পারছি না, সেটা হচ্ছে এই যে ইসলামিক আইডিওলজি ভার্সেস এই যে আমাদেরকে ট্যাগিং করা, যে এখানে এই যে বাংলাদেশে দেখেন ইসলামটাকে কিভাবে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে ইন্ডিয়ান আধিপত্যবাদকে বিস্তার করার জন্য। সেনাবাহিনীতে আপনি গত 20 বছরে 2008 সাল থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত কোন মেজর জেনারেল এভাবে কাউকে দেখেছেন যার দাড়ি আছে? সেনাবাহিনীর সর্বশেষ দাড়ি সহ জেনারেল ছিল হচ্ছে 2007 সালে। তারপরে কোনো মেজর জেনারেলের দাড়ি নাই। এখন সেনাপ্রধান আজকে দাড়ি রাখছেন, কারণ উনি এতদিন সেটা করতে পারেন নাই। কমফোর্ট ফিল করছেন। কমফোর্ট ফিল না, এটা নিষেধ ছিল। একজন মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল হতে গেলে দাড়ি থাকলে তার প্রমোশন বোর্ডে 2 বার রিজেক্ট করেছে। থার্ড টাইম হয়তো জোড়াতালি দিয়ে হয়েছে, কমান্ড দেওয়া হয় নাই। আমি চাকরি ছাড়ার আগে খুব ভয়ে থাকতাম যে কিভাবে হাঁটুর নিচে হাফ প্যান্ট পরতে হবে। আমার এসএম সুবেদার মেজর, যিনি একজন হাফেজ, এত বড় দাঁড়িয়ে আছে, যখন হাফ প্যান্ট পরতে বাধ্য করা হয় 2012-13 সালে, উনি চোখ দিয়ে অঝোর ধারায় কেঁদেছেন। এটা মুসলিম কান্ট্রিতে হয়েছে। মুসলিম এক সৈনিক জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, যিনি আজকে বিপ্লবী, তার আসল চরিত্র হচ্ছে এটা। 2012 সালে উনি সেনাপ্রধান। একজন সৈনিক তাকে জিজ্ঞাসা করলো, স্যার হাফ প্যান্ট পরা তো হারাম, ইসলামে মানে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকতে বলা হয়েছে। উনি তাকে রিপ্লাই দিচ্ছে কি, এটা কোন হাদিসে আছে? একজন সেনাপ্রধান যদি এতটুকু ইগনোরেন্ট হয় ইসলাম সম্পর্কে, একটা মুসলিম দেশের সেনাপ্রধান, তাহলে আমরা কোথায় ছিলাম? এই প্রশ্নটা রেখেই আমি আমার বক্তব্য